ছবির মতো সাজানো উপত্যকা, যেন দেখে মনে হবে কোনো শিল্পীর আঁকা এক ক্যানভাস। বরফাবৃত পাহাড়ের চূড়া, আর সেখান থেকে বয়ে আসা শীতল বাতাস আপনার শরীরে কাঁপুনি জাগিয়ে দেবে। পাহাড়ের গায়ে তৈরি হওয়া ছোট্ট ছোট্ট পাহাড়ি জনপদ যেন আপনাদের চোখ জড়িয়ে যাবে। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা বিভিন্ন বৌদ্ধ মঠ, নাম না জানা বহু পাহাড়ি ফুল, যার মধ্যে সবথেকে সুন্দর রডোডেন্ড্রন। তে হওয়া চীন আর ভারতের মধ্যে যে ভয়ঙ্কর যুদ্ধ, তার সাক্ষী রয়েছে এই ভয়ঙ্কর সব গিরিখাত। পাহাড়ের গা দিয়ে ভেসে আসা মেঘের ভেলা যখন আপনাদের গায়ে লাগবে, তখন আপনারা যেন অন্যই কিছু একটা অনুভব করবেন। এই সমস্ত কিছু যদি আপনারা একসাথে দেখতে চান, একসাথে পেতে চান, তাহলে আপনাদের চলে যেতে হবে ভারতবর্ষের একদম উত্তর পূর্ব সীমানায়, যে জায়গায় যখন প্রথম সূর্যকিরণ ভারতবর্ষে এসে পড়ে, তখন যে জায়গায় প্রথম এসে পড়ে ঠিক সেই জায়গায়। হ্যাঁ, তাই তো এই জায়গার নাম অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশে আসার আদর্শ টাইমিং হলো অক্টোবর থেকে এপ্রিল, কারণ মে মাস থেকেই মোটামুটি অল্প বিস্তর বৃষ্টি শুরু হয়ে যায়, আর খুব বেশি হলো মে মাসের প্রথমার্ধে। মে মাসের মিডল হয়ে গেলে এখানে প্রায় বর্ষা চলেই আসে বলা যায়। তবে বর্ষাকালেও পাহাড়কে দেখতে অপরূপ সুন্দর লাগে, তার সৌন্দর্যই যেন আলাদা। তাই আমার তো মনে হয় সব ঋতুতেই পাহাড়কে সুন্দর লাগে। তাই তো বছরের যে কোনো সময় অরুণাচল প্রদেশ ভ্রমণ করা যায়। অরুণাচল প্রদেশের জার্নি শুরু হয়েছিল আমাদের গুয়াহাটি থেকে। গুয়াহাটি থেকে আমরা গেছিলাম ভালুকবং, ভালুকবং থেকে দিরাং, দিরাং থেকে তাওয়াং, এবং তাওয়াং থেকে ফেরার পথে আমরা গেছিলাম বোমডিলা, বোমডিলা থেকে আবার আমরা কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, সেখান থেকে আবার গুয়াহাটি। এই সম্পূর্ণ ট্যুরটা করতে আমাদের সময় লেগেছিল 9 রাত 10 দিন। এবং আপনারা অরুণাচল প্রদেশে যদি আরও অনেক স্পট দেখতে চান, কারণ অরুণাচল প্রদেশ প্রচুর বড় জায়গা এবং প্রচুর জায়গা রয়েছে দেখার, এক্সপ্লোর করবার মতো, তাহলে কিন্তু আপনাদের দিন আরও বাড়াতে হবে। আমার মনে হচ্ছে 9 রাত 10 দিন একদম শর্ট টাইমে অরুণাচলকে কভার করার জন্য যথেষ্ট। অরুণাচল প্রদেশে প্রায় সারা বছরই অল্প বিস্তর ঠান্ডা থাকে, তবে যদি বরফ দেখতে চান তাহলে ডিসেম্বর থেকে মার্চ এপ্রিল মাস পর্যন্ত বরফ থাকে। আমরা তো মে মাসের শেষে গেছিলাম, তো তার দৃশ্য কতটুকু বরফ দেখা যাচ্ছে আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। সুতরাং সেই হিসাবে আপনারা প্ল্যান করে নিতে পারেন যদি অরুণাচল প্রদেশ ভ্রমণ করতে চান। চলুন শুরু করা যাক অরুণাচল প্রদেশের প্রথম পর্ব। দিনটা ছিল 24শে মে, আর আমরা 9:30টার সময় মালদা স্টেশন থেকে সরাইঘাট এক্সপ্রেসে উঠেছিলাম। আমার যতদূর মনে হয়েছে সরাইঘাট এক্সপ্রেস গুয়াহাটি যাওয়ার জন্য সবথেকে বেস্ট ট্রেন, কারণ এটা মাত্র 14 ঘন্টায় আমাদের গুয়াহাটি পৌঁছে দেয়। সরাইঘাট ছাড়া আরও অনেক ট্রেন আছে, আমি একটা সম্ভাব্য লিস্ট এখানে দিয়ে দিলাম, যদি আপনারা পরবর্তীকালে প্ল্যান করেন আপনাদের সুবিধা হবে। পরের দিন সকাল 10টা 10 হচ্ছে রাইট টাইম ট্রেন ঢোকার, এবং আমাদের ট্রেনটা একটু লেট করেছিল, কিন্তু সরাইঘাট এক্সপ্রেস ওভারঅল রাইট টাইমেই ঢুকিয়ে দেয়, তার জন্য সরাইঘাট এক্সপ্রেসের নাম আছে। গুয়াহাটিতে পৌঁছানোর পর আমরা সেখান থেকে গেছিলাম অভিষেক রিজেন্সিতে, আর এই অভিষেক রিজেন্সি থেকেই আমরা কামাখ্যা মন্দির সেই দিনই ঘুরে দেখে নিই। আর সেখান থেকে তার পরের দিন সকালবেলা ব্রেকফাস্টের পর আমরা বেরিয়ে পড়ি ভালুকবংয়ের উদ্দেশ্যে, যেটা ছিল অরুণাচল প্রদেশ আর আসামের একদম বর্ডারে অবস্থিত। দুটি ট্রাভেলার দেখতে পাচ্ছেন, এই দুটি ট্রাভেলারই ছিল আমাদের টোটাল অরুণাচল প্রদেশের সঙ্গী। এখন আমরা আছি গুয়াহাটিতে, গুয়াহাটি থেকে যাচ্ছি ভালুকবং। প্রায় মোটামুটি 250 কিলোমিটার দেখাচ্ছে, সময় লাগবে প্রায় 5 থেকে 6 ঘন্টা। সেটা অবশ্য ডিপেন্ড করে খানিকটা হল্টিংয়ের ওপর, লাঞ্চের জন্য বা অন্যান্য টাইমে কত টাইম লাগছে সেটা দেখে তারপর মোটামুটি আমি ধরে নিচ্ছি 7 ঘন্টা। দেখা যাক, ওখানে পৌঁছে বুঝতে পারবো কতক্ষণ লাগছে।
গুয়াহাটি ছিল আমাদের অরুণাচল প্রদেশের একদম স্টার্টিং পয়েন্ট, আর সেখান থেকে আজকে আমরা যাচ্ছি ভালুংপং। উত্তর পূর্ব ভারতের আসাম রাজ্যের সবথেকে বৃহত্তম শহর হচ্ছে এই গুয়াহাটি। চারদিকে ছোটখাটো টিলার মতো দেখতে পাহাড় দ্বারা পরিবেষ্টিত এই গুয়াহাটি শহর কিন্তু মন্দির শহর নামে পরিচিত, কারণ এই গুয়াহাটিতে রয়েছে 51 সতীপীঠের অন্যতম সতীপীঠ কামাখ্যা দেবীর মন্দির। শুধু কামাখ্যা মন্দিরই নয়, তার সাথে বিখ্যাত হচ্ছে উমানন্দার মন্দির, যেটি একটি ছোট্ট দ্বীপের মধ্যে অবস্থিত। যদি গুয়াহাটিতে আপনারা একদিন পুরো কাটান তাহলে অবশ্যই কামাখ্যা মন্দির আর উমানন্দ মন্দিরটা দেখে আসবেন। গুয়াহাটিতে দেখার প্রচুর স্পট আছে, যার লিস্ট আমি এখানে একটা দিয়ে দিলাম। যদি আপনারা গুয়াহাটি দেখতে চান তাহলে সেক্ষেত্রে এই লিস্টে থাকা জায়গাগুলো দেখে নেবেন। তবে আমাদের হাতে যেহেতু কম টাইম ছিল সেহেতু আমরা বেরিয়ে পড়েছিলাম পরের দিন ভালুংপংয়ের উদ্দেশ্যে। অরুণাচল প্রদেশ ভ্রমণ করতে গেলে একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে যে এখানে স্পটের থেকেও জার্নিটা কিন্তু প্রচুর পরিমাণে হবে, কারণ একটা স্পটের থেকে আরেকটা স্পটে যেতে জার্নি প্রচুর। আর যেহেতু ভালুংপংয়ের পর থেকেই পাহাড়ি রাস্তা শুরু হয়ে যাচ্ছে, সুতরাং টাইমিং কতক্ষণে পৌঁছাবেন সেটা কিন্তু একদম ফিক্সড করলে খুব অসুবিধা হবে। সুতরাং দেখতে দেখতে উপভোগ করতে করতে এগিয়ে যাবেন, আশা করি ভালো লাগবে। আচ্ছা, তো এখন আমরা টি ব্রেকের জন্য নওগ্রাতে দাঁড়িয়েছি একটা জায়গায়, আর সেখান থেকে ভালুংপং এখনও প্রায় 100-150 কিলোমিটার। প্রচণ্ড গরম, এত গরম যে বুঝতেই পারছি, ঘেমে চান করে গেছি। ভাগ্যিস গাড়িতে এসি চলছে, না অবস্থা টাইট হয়ে যেত। তো মোটামুটি হাফ রাস্তা চলে এসছে, এখনও হাফ রাস্তা বাকি, এখন অনেকটাই বাকি প্রায়। ঠিক, তাই তো তাই তো যেহেতু আসাম রাজ্যের মধ্য দিয়ে চলে গেছে ব্রহ্মপুত্র নদ, যেটা এশিয়ার লংগেস্ট রিভারের মধ্যে অন্যতম, সেই ব্রহ্মপুত্র নদের ওপর প্রচুর ব্রিজ তৈরি হয়েছে এবং আসামেই রয়েছে প্রায় প্রচুর লম্বা লম্বা ব্রিজ এবং ডবল ডেক ব্রিজ। ডবল ডেকের ব্রিজ মানে হচ্ছে রেলপথ এবং সড়কপথ একসাথে, এবং যার মধ্যে আমরা নরনারায়ণ ব্রিজ আমি আগের ভিডিওতেই দেখিয়ে দিয়েছিলাম, যেটা আমি আগে আপনাদের সাথে শেয়ার করেছি নরনারায়ণ ব্রিজের কথা। এবার আমি এই জার্নির শেষেই শেয়ার করব আপনাদের সাথে কালীভোমরা ব্রিজের কথা। এখন যে ব্রিজটি দেখতে পাচ্ছেন সেই ব্রিজটার নামই হচ্ছে কালীভোমরা ব্রিজ। আপনারা যদি গুয়াহাটি থেকে তেজপুর হয়ে ভালুংপং যান তাহলে আপনাদের ক্রস করতে হবে এই কালীভোমরা ব্রিজ। কালীভোমরা ব্রিজ আসাম রাজ্যের তেজপুর আর নওগাঁকে সংযুক্ত করে। বলতে গেলে এই ব্রিজ ব্রহ্মপুত্র নদীর উত্তর আর দক্ষিণ দিককে সংযুক্ত করে। এই সেতুর দৈর্ঘ্য প্রায় 3 কিলোমিটারের মতো। 1987 সালে প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এই সেতুর উদ্বোধন করেন। আসাম রাজ্যের এই দীর্ঘ সেতুগুলোকে অতিক্রম করা কিন্তু এক অন্যরকম অভিজ্ঞতা, যেটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যখন আসামের গুয়াহাটি থেকে ভালুংপংয়ের উদ্দেশ্যে রওনা দেবেন এবং রাস্তা দিয়ে যাবেন, দেখার মতো কিছুই পাবেন না, শুধু এক চওড়া রাস্তা, আর সেই চওড়া রাস্তা ভেদ করে আপনাদের গাড়ি ছুটেই চলবে। তার সাথে প্রচণ্ড গরম, সুতরাং সেটা মাথায় রেখে আপনাদের যেতে হবে। একদম দিনের শেষ, আর আমরা এসে পৌঁছেছি একটা খুব অপরূপ সুন্দর নদীর ধারে। ভালুংপং ঢোকার আগে আমাদের ট্রাভেলার হঠাৎ করে একটা কাঁচা রাস্তার মধ্যে দিয়ে এসে পৌঁছালো নদীর তীরে। জানতে পারলাম এই নদীর নাম হচ্ছে জিয়াভারেলি নদী। ব্রহ্মপুত্র নদের একটি শাখা নদী এটা। আর এই জিয়াভারেলি নদী নাকি অরুণাচল প্রদেশে প্রবেশ করছে, তখন এর নাম হচ্ছে কামেং নদী। আর এই কামেং নদী অরুণাচল প্রদেশের মধ্যে দিয়ে বয়ে যাবে পাহাড়ি রাস্তা দিয়ে। দেখুন কিরকম শান্ত প্রকৃতির নদীটা, আর পাহাড়ি রাস্তায় যখন ঢুকবে তখন এর খরস্রোতা আকারও আপনারা দেখতে পাবেন। যাই হোক, সারা দিনের একরাশ ক্লান্তি যেন কোথা থেকে দূর হয়ে গেলে নদীর তীরে এসে।
অনেকেই তো নেমে চানও করতে শুরু করলো। আর আমাদের গুয়াহাটি থেকে ভালুকপংয়ের জার্নি প্রায় শেষ হওয়ার মুখে। বেশ কিছুক্ষণ ওই নদীর ধারে কাটিয়ে আমরা আবারও চলতে শুরু করলাম ভালুকপংয়ের উদ্দেশ্যে। ঠিক বিকালবেলা গিয়ে আমরা ভালুকপংয়ে পৌঁছেছিলাম। যেহেতু আসাম আর অরুণাচল প্রদেশের বর্ডারে অবস্থিত ভালুকপং, সুতরাং ভালুকপংয়ে লেগেছিল ILP, মানে ইনার লাইন পারমিট। আর এই ইনার লাইন পারমিট কী করে পাবেন সেটা আমি শেয়ার করব পরবর্তী ভিডিওতে। আমরা অরুণাচলের একদম বর্ডারে রয়েছি ভালুকপংয়ে, আর কিছুক্ষণের মধ্যে আমরা ভালুকপং ঢুকে যাব। আর এত সুন্দর নদীটা দেখলে আর লোক সামলাতে পারলাম না, একেবারে গাড়ি দাঁড় করিয়ে একেবারে নদীর মাঝখানে বলা ভুল, ধারে। যাই হোক, খুব ভালো লাগলো। দিনে পুরো ক্লান্তিটাই প্রায় নষ্ট হয়ে গেল, নষ্ট বলবো না, শেষ হয়ে গেল। যাই হোক, খুব ভালো লাগছে। একদম দিনের শেষ। দূরে ওই ছোট্ট ছোট্ট দেখা যায় পাহাড়, আর ডান হাতে জিয়াফারেলি নদী ওরফে কামেং নদী, তাকে ফেলে আস্তে আস্তে এগিয়ে চললাম। এই ছিল আমার অরুণাচল প্রদেশের সিরিজের প্রথম পর্ব। এবার পরবর্তী সিরিজে আপনাদের সাথে শেয়ার করব ভালুকপং থেকে দিরাং যাওয়ার অভিজ্ঞতা। সুতরাং সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। ধন্যবাদ।